ভিনিসিয়াস কোনো টিমের মেইন ম্যান হয়ে উঠতে পারে, এটা তো ধরেন অনেকে চিন্তাও করেনি, বাট আনচেলত্তির টিমে এটা পসিবল, আগেও হয়েছে। স্টিল ব্রাজিলে অনেক ল্যাকিংস আছে। টুর্নামেন্ট প্রোগ্রেস করতে থাকলে আনচেলত্তির টিমরে শুরুতে বিশ্রী লাগলেও পরে আস্তে আস্তে ভালো লাগে। মানে আনচেলত্তির কাজ কাম আগে থেকেই চলতে থাকে আর কি, বাট ডিফেন্স টু মিড ওইভাবে কানেক্ট করছে না, করে না। বাট সামহাও আনচেলত্তি এইগুলোর সলিউশন বের করে ফেলে। আর্জেন্টিনা ধরেন টুর্নামেন্টের বাকি অপোনেন্টের সাথে পড়লে কারো সাথে একটুখানি ফেভারিট থাকলেও ব্রাজিলের বিপক্ষে ক্লিয়ার ফেভারিট কখনোই থাকতে পারবে না। ব্রাজিল কালকে ঠিক যেভাবে ম্যাচটা জাপানের সঙ্গে খেলেছে, মানে একেবারে শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর একটা জয় বলা যায় আর কি। তো খুব আলোচনা হচ্ছে কোচ কার্লো আনচেলত্তির মাস্টার প্ল্যান বা মাস্টার ক্লাস। শেষ মোমেন্টে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে অনেক এরকম জিতেছেন, এই আলোচনাগুলো হচ্ছে আসলে এক্স্যাক্টলি যদি একটু এলাবোরেট করতেন আসলে এক্স্যাক্টলি কোথায় তার আমি তো মেবি আপনার ইয়াতেই বলছিলাম যে টুর্নামেন্ট প্রোগ্রেস করতে থাকলে আনচেলত্তির টিমরে শুরুতে বিশ্রী লাগলেও পরে আস্তে আস্তে ভালো লাগে। মানে টুর্নামেন্টের শুরুর দিকে যেমন থাকুক না কেন, টুর্নামেন্ট চলাকালীন দল ভালোভাবেই সিঙ্ক করাই ফেলতে পারে। তো এই কারণে এখন সবাই বলতেছে আনচেলত্তি মাস্টার ক্লাস, কারণ এখন টের পাচ্ছে। বিষয়টা হচ্ছে আগে থেকেই ওদের মানে আনচেলত্তির কাজ কাম আগে থেকেই চলতে থাকে আর কি। সিচুয়েশন বুঝে ডিসিশন নেওয়া, ম্যান ম্যানেজ করা। ভিনিসিয়াসের ফর্ম, ভিনিসিয়াস কালকে একাই খেলছে অনেক, মানে পুরা আক্রমণ পরিচালনা করা, মানে টিমের মেইন ম্যান হয়ে উঠছে। তো ভিনিসিয়াস কোনো টিমের মেইন ম্যান হয়ে উঠতে পারে, এটা তো ধরেন অনেকে চিন্তাও করেনি, বাট আনচেলত্তির টিমে এটা পসিবল, আগেও হয়েছে। আর মানে খুব বেশি গভীরভাবে ভাবলে ধরেন স্টিল ব্রাজিলে অনেক ল্যাকিংস আছে। মিডফিল্ড কানেক্টেড না, বা ডিফেন্স টু মিড ওইভাবে কানেক্ট করছে না, করে না। বাট সামহাও আনচেলত্তি এইগুলোর সলিউশন বের করে ফেলে। নরওয়ে ম্যাচটা হচ্ছে গিয়ে ধরেন ব্রাজিলের জন্য ইউরোপিয়ান টেস্টটাও হয়ে যাবে। ধরেন ব্রাজিলের জাপান টেস্টটা তো শেষ, মানে ব্রাজিলের পাথরে কিন্তু ইজি না। ধরেন জাপান পাইলো, কঠিন প্রতিপক্ষই বলা চলে, কারণ জাপান খুব টেকনিক্যালি খুব ভালো সেট আপ নিয়ে আসছিল। তো এবার ধরেন ব্রাজিলের পরে মানে জাপানের পরে পাইতে যাচ্ছে মেবি নরওয়ের পরে মেবি কোয়ার্টার ফাইনালে কে ইংল্যান্ড হতে পারে, হ্যাঁ। অ্যান্ড সেমি হচ্ছে আর্জেন্টিনা। সো ব্রাজিল যদি ফাইনালে যায় মানে সেরাদেরকে হারাই যাবে এমন একটা পাথ হয়ে ব্রাজিলের। সো ব্রাজিল যত ম্যাচ জিততে থাকবে, ধরেন আফটার দ্যাট নরওয়ের পরে কনফিডেন্স পেয়ে যাবে, এরপরে ইংল্যান্ড, সেখানে ইংল্যান্ডকে হারাইলে আলাদা আরও কনফিডেন্স, দেন আর্জেন্টিনা। তো আর্জেন্টিনা ম্যাচে যায় হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার কখনো কেউ ক্লিয়ার ফেভারিট থাকে না। এটা সবসময় একটা 50-50 গেম থাকে, সুপার ক্লাসিক, যে কেউ জিততে পারে, মানে আর্জেন্টিনাও জিততে পারে আবার ব্রাজিলও জিততে পারে। এটা আর্জেন্টিনা ধরেন টুর্নামেন্টের বাকি অপোনেন্টের সাথে পড়লে কারো সাথে একটুখানি ফেভারিট থাকলেও ব্রাজিলের বিপক্ষে ক্লিয়ার ফেভারিট কখনোই থাকতে পারবে না, কারণ এই ম্যাচটা হয় ইমোশনাল ম্যাচ। এখানে যারাই ম্যাচ বের করে ফেলে আগে বের করে ফেলে, এরকম হয়ে যায় ব্যাপারটা। তো বলতে পারেন যে আমরা একটা সুপার ক্লাসিকোর আশা করতেই পারি। এটা আমাদের জন্য, আমাদের এই চাওয়াটা অন্যায় হবে না যে ল্যাতিনের সুপার ক্লাসিকোটা হয়ে যাক এই সাইডে, আর ওইদিকেও ইউরোপিয়ান সুপার ক্লাসিকো বলতে পারেন, ফ্রান্স অ্যান্ড স্পেন হইতে পারে, যেহেতু অলরেডি বাদ, এটাকে কি বলে, জার্মানি বাদ। হ্যাঁ, ফ্রান্স খেলবে মানে নেক্সটে মনে হয় প্যারাগুয়ের সাথে, হ্যাঁ ফ্রান্স খেলবে, আর নেদারল্যান্ড বাদ, পরে ফ্রান্স কোয়ার্টার খেলবে হচ্ছে মরক্কোর সাথে। সো ফ্রান্সের রাস্তাও খুব হ্যাঁ আমি খুবই মানে যে আবার হাসে উড়াই দেওয়া যায় না, প্যারাগুয়ে যেভাবে লক দিছে জার্মানিকে, একটা তো মানে রাস্তা হ্যাঁ খালি চোখে সহজ মনে হয়, কিন্তু এই ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচ সহজ না। সহজ যদি হইতো তাহলে কেপ ভার্দেকে হচ্ছে গিয়ে স্পেন দিত 6 গোল, আর ডাক্তার কঙ্গোরে পর্তুগাল দিত 8 গোল, তাই না? ওয়ার্ল্ড কাপের কোনো রাস্তাই আসলে সহজ না আর কি।